হ্যালো বন্ধুরা, আজকে এক্সপ্লেন করব এবছরে মুক্তি পাওয়া সত্য ঘটনার উপর নির্মিত একটি মালায়ালাম সার্ভাইভাল থ্রিলার মুভি মঞ্জুমাল বয়েজ মুভিটাকে। মুভিটা একটা মাস্টারপিস মুভি। কেন বলছি এটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। 2006 সালে 9 জন বন্ধু অ্যাডভেঞ্চারে বেরিয়েছিল। তাদের মধ্যে একজন এমনই একটা গুহার মধ্যে পড়ে গেছিল যেখান থেকে সেই সময় পর্যন্ত কেউ বেঁচে বেরোতে পারেনি। কিন্তু তারপর সেই ছেলেটির সাথে ঠিক কী ঘটেছিল সেসব জানতে হলে আজকের ভিডিওটা পুরোটা দেখতে হবে। কাহিনী শুরু হয় কোচি শহর থেকে, যেখানে এই ড্রাইভার ছেলেটি একটা দোকানে কিছু খাবার খেয়ে যখন সেই খাবারের বিল পে করতে যায় তখন ও সেখানে থাকা একটা পেপারে এমন কিছু খবর দেখতে পায় যা দেখে ও হয়রান হয়ে পড়ে। ও তাড়াতাড়ি নিজের গাড়ি নিয়ে গ্রামে রওনা দেয়। ছেলেটি গ্রামের একটা চার্চে যায় যেখানেই ও কাউকে সেই খবরটার ব্যাপারে জানাতে চলেছিল, কিন্তু দৃশ্য এখানে বদলে যায়। এইবার আমাদেরকে কিছুদিন আগের ঘটনা দেখানো হয়, যেখানে আমরা কিছু ছেলেকে দেখি যারা ছোটবেলা থেকেই ভালো বন্ধু। এরা এখানেই যে যার মতন করে কাজ করে, সাথেই খুব আনন্দ করে সময় কাটায়। এদের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে এই ছেলেটা, যার নাম কুট্টান। এ হচ্ছে সুধি। এ সিজু, একটু ক্যাবলা টাইপের। এর নাম প্রসাদ, এ একটা ট্রাভেল এজেন্সির গাড়ি চালায়। এ হচ্ছে কৃষ্ণকুমার, এ অভিলাষ, আর এর নাম সিক্সেন, আর এ অনিল। এবং এই ছেলেটি হচ্ছে গিয়ে সুভাষ। আজ ওদেরই এক বন্ধু মেজর বিয়ে আছে, যেখানেই কুট্টান পরিবেশন করছিল। কুট্টান দেখে ওর বন্ধু সুভাষের মা আর ওর ভাইও সেখানে খেতে এসেছে। কুট্টান তাদেরকেও খেতে দেয়। ওরা সবাই মিলে ওখানে খুব আনন্দ করে, সাথেই নেশার ঘরে থাকায় একটু ঝামেলাও হয়ে যায়। যার পর ওরা একটা দড়ি টানাটানির প্রতিযোগিতার আয়োজন করে, আর কিছু লোক ভাগ হয়ে গিয়ে দড়িটা টানতে লাগে, যেখানে একদল জিতে যায় এবং অন্য দলটা হতাশ হয়ে যায়। এরপর থেকেই ওরা দড়িটাকে কিভাবে কন্ট্রোল করতে হয় সেইটা প্র্যাকটিস করতে শুরু করে, যেটা ওদের চরম একটা কাজে লাগতে চলেছে, যা আমরা মুভির মধ্যে দেখতে পাবো। ছেলেগুলো প্রত্যেকেই কিছু না কিছু কাজ করত, সাথেই আবার টুকটাক হাতের কাজও করত। সবাই যে যার মতন কাজে ব্যস্ত থাকে, সেই জন্য খুব একটা কোথাও ঘুরতে যাওয়া হয় না এদের। সেই জন্যই এরা একদিন ডিসাইড করে যে এরা বন্ধুরা মিলে একটা ট্রিপে যাবে। একদিন ওরা বসে আলোচনা করছিল যে ওরা কোথায় যাবে। প্রথমে ওদের মাথায় আসে ওরা গোয়া যাবে, তবে গোয়ার প্ল্যানটা বাতিল হয়ে যায়। সেজন্য ওরা ডিসাইড করে ওরা কোদাইকানাল যাবে। সুধি তখন প্রসাদ নামের ছেলেটিকে ফোন করে বলে একটা গাড়ির বন্দোবস্ত করতে, যাতে করেই ওরা সেখানে যাবে। একটু পর প্রসাদ জানায় ও ট্রাভেল এজেন্টের সাথে কথা বলেছে, তারাই একটা কোয়ালিস জোগাড় করে দেবে, তাই তোমরা তৈরি থাকো। কিন্তু সমস্যা হচ্ছে যে কোয়ালিসে মাত্রই 9 জন যেতে পারবে। সেই জন্যই এরা এবার চিন্তাভাবনা করে যে সেই 9 জন কে কে যাবে। এরা 9 জনকে বেছে নেয়, যার পর যে যার মতন তৈরি হয়ে গ্রামের চৌরাস্তার মোড়ে দেখা করে। এখানেই ওদের মধ্যে একজন, যার নাম সুভাষ, ওর কাছে টাকা ছিল না, সেজন্য ও যেতে পারবো না বলে দেয়। কুট্টান পরদিন ওদের বাড়িতে যায় আর সুভাষের মাকে বলে, কাকিমা তুমি চিন্তা করো না, আমরা ওকে বুঝে নেব। তখন সুভাষের মা রাজি হয় আর কুট্টান সুভাষকে নিয়ে বেরিয়ে যায়। এবার বেরোনোর সময় সিজু নামের আরেকটি ছেলে জোর জবরদস্তি ওদের গাড়িতে উঠে পড়ে আর বলে, আমিও যাব তোদের সাথে। সেজন্য ওরা সিজুকেও গাড়িতে উঠিয়ে নেয় আর কোদাইকানালের উদ্দেশ্যে রওনা দেয়। কোদাইকানাল পৌঁছতে এদের সন্ধে হয়ে যায়। এরা এদিন প্রথমে ওখানকার মার্কেটটা ভালো করে ঘুরে নেয় আর রাতে একটা হোটেলে ওঠে। পরদিন সকাল হতেই এরা হই হুল্লোড় শুরু করে দেয়, যার পর আশপাশের জায়গাগুলোতে ঘুরতে বেরিয়ে পড়ে, যেখানে এদের মধ্যে একজন একটা ক্যামেরা নিয়ে এসেছিল, তাই এরা প্রচুর ছবিও তোলে। এরপর ওরা যখন মুন্নার যাওয়ার জন্য বেরোচ্ছিল, এই সময় সুধি বলে, আমরা একটা জায়গা কিন্তু মিস করে যাচ্ছি। তো সবাই ওকে জিজ্ঞেস করে যে সেটা আবার কোথায়। সুধি জানায় গুনা কেভ, যেখানে কমল হাসানের গানের শ্যুট হয়েছিল। গুহাটা বহু প্রাচীন একটা গুহা। লোকের মুখে শুনেছি ওটাকে নাকি শয়তানের রান্নাঘর বলা হয়। ওদের মধ্যে অ্যাডভেঞ্চার করার ইচ্ছা ছিল অফুরন্ত। সেই জন্য ওরা তখনই সিদ্ধান্ত নেয় যে ওরা মুন্নার না গিয়ে গুনা কেভেই যাবে, আর ওরা এইবার সেই দিকেই রওনা দেয়। গাড়িটা যেই পয়েন্ট পর্যন্ত যেতে পারতো সেইখানে একটা ছোট দোকান ছিল, যেখানেই ওরা একটু আধটু খাওয়া দাওয়া করে নেয়, সাথে কিছু খাবারও নিয়ে নেয়। দোকানদারটা পাশের গ্রামেরই লোক। সে জানায় একটু পরই এখানে মুষলধারে বৃষ্টি আসবে,
তাড়াতাড়ি গুহা দেখে চলে আসবেন, আর আসার সময় কিন্তু আমার দোকানেই খেয়ে নেবেন। জঙ্গলের রাস্তা দিয়ে ওরা সেই গুহার সামনে পৌঁছয়। জায়গাটা লোহার গ্রিল দিয়ে ব্যারিকেড করা ছিল, যেটা ওদের পছন্দ হয় না। সুধি বলে যে লোক তো জানেই না কোনটা গুনা কেভ, সবাই ওপর থেকেই ছবি তুলে চলে যায়। আসলে সেই গুহা এই ব্যারিকেডের ওপারে অনেকটা নিচে রয়েছে, তবে সেখানে যাওয়া কিন্তু নিষেধ আছে। এটা শুনে অভিলাষ নামের এই ছেলেটি সবার আগে ব্যারিকেডের ধার দিয়ে টপকে চলে যায়, আর ওর দেখা দেখি বাকিরাও তখন ব্যারিকেড পার করে নিচে যেতে লাগে। এরা সেই গুহাটার ওপরে পৌঁছয়। জায়গাটা একদম অন্যরকম, যেমন সুন্দর তেমন ভয়ঙ্কর। এরপর এরা আরও কিছুটা নিচে যেতে লাগে। দেখা যায় একটা জায়গায় লোহার জাল দেওয়া রয়েছে। এরা বলে এতটাই এসেই গেছি যখন, গুনাকে না দেখে যায় কি করে। আর ওরা এইবার সেই জালটা টপকে গুনার মধ্যে নামতে শুরু করে। এক জায়গায় একটা রঙের কৌটো পেয়ে ওরা ওখানকার একটা পাথরে নিজেদের গ্রুপের নাম লিখে দেয়, মঞ্জুমাল বয়েজ। হঠাৎই সুভাষের পা পিছলে যায় আর ও একটা গর্তের মধ্যে পড়ে যায়। সবাই রীতিমতন থমকে যায় যে সুভাষ কোথায় গেল, কারণ এই জায়গাটার ব্যাপারে ওদের কিছুই জানা নেই, আর নাই এখানে কেউ ওদেরকে সাহায্য করতে আসবে। এরা গর্তের মধ্যে ওকে প্রচুর ডাকাডাকি করে, কিন্তু সুভাষ কোনো সাড়া দেয় না। উল্টে গর্তটা থেকে এক ঝাঁক বাদুড় বাইরে আসে। এরা ভয় পেয়ে যায় যে তাহলে কি ও মারা গেছে। বাইরে ডমিনিক নামের একজন গাইড যখন ওই বাদুড়গুলোকে দেখে, তো তারও কিছুটা সন্দেহ হয় যে ভিতরে তাহলে কিছু একটা অঘটন ঘটে গেছে। লোকটা নিচে দেখতে আসে। তখন অভিলাষ আর সিজু ওকে বলে, আমাদের বন্ধু চলে গেছে, আমাদেরকে সাহায্য করুন। ডমিনিক এদেরকে নিজের পরিচয় দেয়, সাথেই বলে কি দরকার ছিল কিছু না জেনে এখানে আসার। এরা বলে আমাদের বন্ধু পড়ে গেছে। ডমিনিক জানায় আজ অবধি বহু লোক এখানে পড়ে গেছে যারা কেউই বেঁচে ফেরেনি। এটা শুনেই সবাই হতবাক হয়ে পড়ে, আর কয়েকজন বাইরে ছুটে এসে সেই ছোট দোকানটায় যায়। লোকটাকে এরা সব কিছু বললে সে বলে খুব খারাপ কিছু হয়েছে, ওই গর্তে শয়তান থাকে, আজ পর্যন্ত কেউ ওখান থেকে ফিরে আসতে পারেনি। এইসব শুনে তো এরা এখন কি করবে সেটাই ঠিক করতে পারছিল না। এরা দোকানদারটাকেই ওদেরকে সাহায্য করতে বলে। লোকটার মেয়ে যেও এই সময় দোকানেই ছিল, সে নিজের বাবাকে বলে যে তুমি এসবে জড়িও না, ওনাদেরকে পুলিশকে জানাতে বলো। তখন লোকটা তার মেয়েকে বলে তুই কিছু জানিস না, তুই চুপ কর, পুলিশ এদের কোনো সাহায্য করতে আসবেই না, উল্টে এদের ওপরই মার্ডার কেস চাপিয়ে দেবে। তবে ছেলেগুলো মেয়েটারই কথা শুনে তাড়াতাড়ি পুলিশে জানানোর জন্য বেরিয়ে যায়, আর ওদেরই মধ্যে দুজন সেই দোকানদারটাকে নিয়ে গুহার দিকে আসে। লোকটা এদের হাতে একটা করে লেবু ধরিয়ে দেয় আর বলে তোমরা জানো না কতটা ভয়ঙ্কর জায়গা এটা, এখানে ভূত থাকে, সেই জন্যই এই লেবুগুলো রাখো, তাহলে ঈশ্বর তোমাদের ওপর নজর রাখবেন। হঠাৎই ওয়েদার একদম পাল্টে যায়। বিশাল জোর জোর বিদ্যুৎ চমকাতে শুরু করে আর মুষলধারে বৃষ্টি নামে। এরা আরও বেশি চিন্তায় পড়ে যায়, কারণ যদি এরকম বৃষ্টি হতে থাকে তাহলে তো ওই গর্তে জল জমে যাবে, আর সুভাষ যদি বেঁচেও থাকে তাহলেও তো মরে যাবে। এই বৃষ্টি যেন ওদের কাছে অন্ধকার হয়ে নেমে এসেছে। ওরা ভাবতে থাকে ওরা এখন ঠিক করবেটা কি। অন্যদিকে এরা তাড়াতাড়ি করে থানায় যাচ্ছে পুলিশ ডাকতে। তাড়াহুড়োয় এদের অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যায়। এরাও ঘাবড়ে গেছে এরকম মুষলধারে বৃষ্টি দেখে। ড্রাইভার প্রসাদের সঙ্গে দুজন থানায় পৌঁছে পুলিশকে এরা সমস্ত কিছু খুলে বলে। হেড কনস্টেবল যখন স্মেল করে তো তিনি এদের শরীর থেকে মদের গন্ধ পান। তো তিনি বুঝে যান যে এরা তিনজনই নেশা করে আছে, সেজন্য তিনি এদের কথায় বিশ্বাস করেন না আর এদেরকে এখান থেকে বেরিয়ে যেতে বলে। ভিতর থেকে একজন সাব ইন্সপেক্টর এদেরকে জিজ্ঞেস করে তোমাদের সমস্যাটা কি। তখন প্রসাদ তাকে জানায় যে আমাদের এক বন্ধু গুনা কেভের একটা গর্তে পড়ে গেছে স্যার, আমাদেরকে সাহায্য করুন। যেটা শুনতেই সেই ইন্সপেক্টরও মারাত্মক শকড হয়। তিনিও এদেরকে সেই একই কথা বলে যে ওই জায়গাটা অভিশপ্ত আর কেউ ওখান থেকে বেরোতে পারেনি। জানা যায় ওটাকে শয়তানের রান্নাঘর বলা হয়। সেই ব্রিটিশ আমলেই ইংরেজরা এই নামকরণ করেছিল ওই জায়গাটার, কিন্তু কিছু বছর আগে ওখানে কামাল স্যারের একটা মুভি গুনার শুটিং হয়েছিল, আর তারপর থেকেই ওই জায়গাটার নাম বদলে গুনা কেভ করে দেয়া হয়। দেশ স্বাধীন হওয়ার পূর্বেও ওখানে 13 জনের একটা গ্রুপ গিয়েছিল যারাও সেই গর্তে পড়ে যায়। ওদের বেঁচে থাকা তো দূর, পুলিশ ওদের লাশ পর্যন্ত খুঁজে পায়নি। এমনটা বলা হয় যে গর্তটার গভীরতা প্রায় 900 ফুট, এবং যদি সেটাকে কিছু দিয়ে মাপা হয় তাহলে এটা কোদাই কানালেরই উচ্চতার সমান।
না এখানে আলো পৌঁছতে পারে আর নাই হাওয়া বাতাস। একবার একজন মিনিস্টারের নাতিও এই গর্তে পড়ে গেছিল। শহরের পুরো পুলিশ টিম এখানে চলে এসেছিল, কিন্তু কোনো লাভ হয়নি। একজনও সেই গর্তে নেমে ছেলেটিকে খুঁজতে রাজি ছিল না। মিনিস্টার বলেছিল যে যদি কেউ তার নাতিকে এই গুহা থেকে উদ্ধার করে আনে তাহলে সে তাকে 15 লাখ টাকা পর্যন্ত দেবে। তবে কেউই রাজি ছিল না, আর পরে তার নাতিকে মৃত ঘোষণা করে দেওয়া হয়। এইসব জানতে পেরে এরা সবাই হয়রান হয়ে পড়ে, খালি চিন্তা করতে থাকে যে তাহলে সুভাষের সাথে কি ঘটেছে। এই সময় এখানে একজন অফিসার আসে আর সে এদেরকে বেতের বাড়ি খুব মারে, আর এদেরকে বলে, এটা তোমরা কি করলে? তোমরা জেনে শুনেই ছেলেটাকে গর্তের মধ্যে ফেলে দাওনি তো মারার জন্য? তখন এরা বলে, স্যার ও আমাদের ভাইয়ের মতো, আমরা কখনোই ওর সাথে এরকম করতে পারি না। এইবার বৃষ্টির জল ওই গর্তে ঢুকতে শুরু করে। কুট্টানের তখন ওর ছোটবেলাকার একদিনের কথা মনে পড়ে যায়, যেই দিন ওরা লুকোচুরি খেলা করছিল। সুভাষ তখন একবার লুকিয়ে পড়লে ও সহজেই ধরা দিত না। এই রকম অভ্যাসের কারণে বাকিরা তখন ওকে ছেড়ে চলে যেত, আর তারপর যখন সুভাষ বাইরে আসতো তখন ও একা হয়ে গিয়ে খুব ভয় পেত। এরা এখন যখন দেখছে যে গর্তে প্রচুর জল ঢুকছে, তখন এরা ওই গর্তটার ধারে ধারে শুয়ে পড়ে যাতে জলটা আটকাতে পারে। তখন এখানে একজন ফরেস্ট অফিসার আসে, আর সেও এদেরকে বলে এখানে আসার দরকারটা কী ছিল। এরা বলে, আমাদের জানা ছিল না যে এখানে এরকম কোনো গর্ত আছে। অফিসার এখনই এদেরকে এই গুহা থেকে বেরিয়ে যেতে বলে, কিন্তু এদের মধ্যে একজনও এখান থেকে বেরোতে রাজি ছিল না, কারণ এরা এদের বন্ধুকে ফেরত চায় যে এই মুহূর্তে ওই গর্তের মধ্যে আটকে রয়েছে। অন্যদিকে পুলিশ এইবার জানতে পারে যে মিডিয়া এখন এই ব্যাপারটা খবরে দেখানো শুরু করে দিয়েছে। সেই জন্য না চাইতেও এখন পুলিশ অ্যাকশন নিতে বাধ্য হয়। থানা থেকে একজন কনস্টেবলকে পাঠানো হয় যাতে সে এদেরকে সাহায্য করতে পারে, কিন্তু এরা যখন সেই কনস্টেবলকে নিয়ে আসছিল তখন সে এদেরকে বলে তাকে মদ খাওয়াতে। উপায় না থাকায় এরা ব্যবস্থাও করে দেয়, আর সে তারপর গাড়িতে বসেই ড্রিঙ্ক করতে করতে এদের সাথে গুহার দিকে রওনা দেয়। এখানে সুভাষের ছোটবেলার আরও একটা ঘটনা আমাদেরকে ফ্ল্যাশব্যাকের মাধ্যমে দেখানো হয়। একদিন সবাই মিলে যখন গ্রামের নদীতে স্নান করতে যাচ্ছিল, তখন সুভাষ সেই নদীতে নামতে ভয় পাচ্ছিল, তবে ও সাহস করে নদীতে ঝাঁপ দিয়ে দেয়। সুভাষ সাঁতার জানত না, ও ডুবে যাচ্ছিল। তখন ওর বন্ধুরাই ওর প্রাণ বাঁচিয়েছিল। এইবার গর্তের ভিতরে আমরা সুভাষকে দেখতে পাই, যে এখন মৃত্যুর সাথে লড়ছে। কোনো রকমে ওর নিঃশ্বাস নিচ্ছে, যা উপরে ওর বন্ধুরা একটুও ধারণা করতে পারছিল না। ওই তিনজন যখন কনস্টেবলকে নিয়ে এখানে আসে, তো সেই কনস্টেবল এদেরকে বলে, তোমরা এবার এখান থেকে বেরিয়ে যাও, কারণ তোমাদের বন্ধু এতক্ষণে ওপরে চলে গেছে। তবে এরা এখনও বিশ্বাস করছে যে এদের বন্ধু এখনও বেঁচে আছে, সেই জন্য এরা এখান থেকে বেরোতে একটুও রাজি হয় না। এরা সবাই মিলে আরও একবার চিৎকার করে ওই গর্তের মধ্যে সুভাষকে ডাকে। এদের আওয়াজ সুভাষের কানে পৌঁছয়, তো সুভাষ চোখ খোলে আর ও এদেরকে সাড়া দেয়। সুভাষের আওয়াজ শুনে এরা বুঝে যায় ও এখনও বেঁচে আছে। এরা সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফর্ম করে দেয়, আর পুলিশের পর রেস্কিউ টিম নিয়ে পৌঁছে যায় সুভাষকে উদ্ধার করার জন্য। পুলিশ কমিশনার নিজেও সেখানে পৌঁছে যায়, আর উদ্ধারকারীদের সাথে সেও ওই গুহার মধ্যে যায়। তারা প্রথমে একটা দড়ি নিচে ফেলে যাতে সুভাষ সেই দড়িটা ধরে উঠে আসতে পারে। তখন সিজু তাদেরকে বলে, আপনাদের এই প্রচেষ্টা ব্যর্থ হবে, কারণ ও যেভাবে সাড়া দিয়েছে আর যেই অবস্থায় নিচে রয়েছে, আমার মনে হয় না ও এই দড়িটা ধরে উপরে আসতে পারবে। সেজন্য নিচে কাউকে নামতে হবে ওকে বাঁচানোর জন্য। রেস্কিউ টিম থেকে একজনকে তৈরি করা হয় নিচে নামানোর জন্য, কিন্তু মন থেকে লোকটা প্রচণ্ড ভয় পাচ্ছিল, সেজন্য আর তাকে নিচে পাঠানো হয় না। আবারও প্রশ্ন ওঠে যে কে এখন নিচে নামবে। কুট্টান তখন এগিয়ে আসে ও অফিসারকে বলে, আমি আমার বন্ধুকে বাঁচাতে নিচে নামব, কারণ আমি ওর মাকে কথা দিয়েছি আমি সুভাষের খেয়াল রাখব, তাই এখন এটা আমার কর্তব্য, আমি ওকে ফিরিয়ে আনবই। কুট্টানের কথা শুনে সবাই স্তম্ভ হয়ে যায়। ওকে বারবার জিজ্ঞাসা করা হয় যে ও এরকমটা করতে নিশ্চিত তো। কুট্টান তখন সবাইকে একটাই কথা বলে, সুভাষ আমার ভাইয়ের মতো, আমি ওর জন্য সব কিছু করতে রাজি আছি। রেস্কিউ টিমের পর ওকে দড়ি টড়ি বেঁধে তৈরি করে দেয়, আর ওকে এইবার সেই গর্তে নামানো হয়। গর্তের অনেকটা গভীরে নামার পর ফাইনালি কুট্টান সুভাষকে দেখতে পায়। নিচে অক্সিজেনের মাত্রাও অনেক কম ছিল, যে কারণে কুট্টানেরও দম বন্ধ হয়ে আসছিল।
এইভাবেই কোনো রকমে কুট্টান সুভাষের কাছে পৌঁছয়, আর ওর অবস্থা দেখে কুট্টান হয়রান হয়ে যায়। ও সুভাষের কোমরের সাথে দড়িটা বাঁধে ওকে ওপরে নিয়ে যাওয়ার জন্য। কুট্টান ওপরের দিকে তাকিয়ে চিৎকার করে ওদেরকে ওপরে ওঠানোর জন্য বলে। সুভাষের মাথা কাজ করছিল না, ও বুঝে উঠতে পারছিল না যে ওর সাথে হচ্ছেটা কি। সেই জন্য ও কুট্টানের গলা টিপে ধরে ওকে জিজ্ঞেস করে যে কে আপনি। হঠাৎই সুভাষ এই সময় জ্ঞান হারায় আর নিচে পড়ে যায়। তবে কুট্টান যেহেতু নিজের দড়ির সাথেই অ্যাটাচ করা একটা দড়ি দিয়ে সুভাষকে বেঁধেছিল, সেই জন্য ও নিচে পড়ে না, ও ঝুলে যায়। ওপরে সবাই মিলে সেই দড়িটা টানতে শুরু করে, কারণ ওরা জানতো যে কিভাবে এই পরিস্থিতিতে দড়িটাকে টানা উচিত। কোচিতে ওরা এই প্র্যাকটিসটাই করত, যা আমরা কাহিনীর একদম শুরুতে দেখেছিলাম। এক জায়গায় একটা পাথর কুট্টান আর সুভাষের সামনে চলে আসে, আর ওরা দুজন আটকে যায়। সিজু গর্তের দিকে চেয়েছিল, ও বিষয়টা বুঝতে পারে। সিজু বাকিদের বলে দড়িটা একটু আলগা দিতে। বাকিরা তখন বুদ্ধি করে দড়িটাকে একটু ঝাঁকিয়ে আলগা দেয়, যার পর রেস্কিউ টিম আর এই বন্ধুরা মিলে এক টানে কুট্টান আর সুভাষকে ওপরে উঠিয়ে নিয়ে চলে আসে। সুভাষের শারীরিক অবস্থা দেখে এরা প্রত্যেকেই কেঁদে ফেলেছিল ওই সময়। তবে এটুকু যে সুভাষ তখনও বেঁচে ছিল। এরকমটাও এই প্রথমবার ঘটেছিল যে কেউ ওই গুহার গর্তটা থেকে বেঁচে বেরিয়েছিল। লোকাল মানুষজনেরা যখন এই খবরটা পায় তো প্রচুর মানুষ ছুটে দেখতে চলে আসে। মানুষ রীতিমতন সুভাষের পা ছুঁয়ে ওকে প্রণাম করতে লাগে, কারণ তাদের ধারণা যে ওই শয়তানি গুহার ভিতরে ঈশ্বরই সুভাষকে রক্ষা করেছে। সুভাষকে গ্রামের একটা হসপিটালে নিয়ে যাওয়া হয়, যেখানে সুভাষের যা অবস্থা সেই অনুযায়ী ট্রিটমেন্ট করা অসম্ভব ছিল। সেই জন্য ডক্টর সঙ্গে সঙ্গে এদেরকে বলে যে শহরের বড় কোনো হসপিটাল বা নার্সিংহোমে নিয়ে যেতে। এখন বড় শহর বলতে এদেরকে এদের নিজেদের শহর কোচিতেই যেতে হতো। পুলিশ এদেরকে অনুমতি দিয়ে দেয়। তারা সুভাষের ট্রিটমেন্টের জন্য তখনই এদেরকে কোচি যাওয়ার জন্য বেরিয়ে যেতে বলে। শহরে ফিরেই এরা সুভাষকে হসপিটালে ভর্তি করে। সুভাষের ট্রিটমেন্ট শুরু হয়। ধীরে ধীরে সুভাষ ঠিক হতে লাগে। সুভাষের মা যখন এইসব জানতে পারে তখন সে কুট্টানকে খুব ঝাড়ে। সে ওকেই দোষারোপ করে যে তোমার ভুলের জন্যই এইসব ঘটেছে। তুমি কথা দিয়েছিলে তুমি আমার ছেলের খেয়াল রাখবে, আর এখন দেখো ওর কি অবস্থা করেছো। কুট্টানের কাছে সুভাষের মাকে বলার মতন কিছু ছিল না। ও চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায়। সবাই জানতো সুভাষদের আর্থিক অবস্থা। হসপিটালের বিল পে করার মতন ওদের কাছে টাকা ছিল না। সেজন্য বাকিরা প্রত্যেক দিন প্রচুর খেটে কাজ করতে শুরু করে, আর সুভাষের চিকিৎসার জন্য টাকা জোগাড় করতে লাগে। সুভাষ ঠিক হয়, ওকে বাড়ি নিয়ে আসা হয়। তবে সুভাষ এখনও পর্যন্ত শুতে পারছিল না। যখনই ও চোখ বুঝত ওর মনে হতো ও সেই অন্ধকার গুহার মধ্যে পৌঁছে গেছে। সুভাষের মা একদিন সুভাষকে নিয়ে ডক্টর দেখাতে যায়। তো সেই ডক্টর তাকে বলে সুভাষকে মানসিক রোগ বিশেষজ্ঞ ডক্টরের কাছে নিয়ে যেতে। এইবার আমাদেরকে একদম শুরুর সেই দৃশ্যটা দেখানো হয়, যেখানে সেই ড্রাইভারটা যখন খবরের কাগজে ছাপা খবরটা দেখে তো সে হয়রান হয়ে পড়ে। কারণ সেই কাগজে বড় বড় করে লেখা ছিল যে কুট্টান নিজে সেই গুহায় নেমে সুভাষকে বাঁচিয়েছে। ছেলেটা তাড়াতাড়ি করে চার্চে আসে, যেখানে ফাদার সুভাষের মাকে ডাকে। ফাদার তাকে সব কিছু জানায়। তো সেও বুঝে যায় যে কুট্টান, যাকে সে এত কিছু কথা শুনিয়েছিল, সেই সুভাষের প্রাণ বাঁচিয়েছে, যেখানে প্রশাসন পর্যন্ত হাত তুলে দিয়েছিল সেই গুহায় নামতে। সেজন্য সুভাষের মায়ের পর কুট্টানের বাড়িতে যায়, আর সে কুট্টানের কাছে হাত জোর করে ক্ষমা চায়, সাথেই সুভাষের প্রাণ বাঁচানোর জন্য ওকে অনেক কৃতজ্ঞতা জানায়। ওদিকে গুনা কেভের সেই গর্তটার উপরে জাল দিয়ে দেওয়া হয়, যাতে ভবিষ্যতে আর কেউ সেই গর্তে না পড়ে। এইবার আমাদেরকে বাস্তবে যাদের সাথে এই ঘটনাটা ঘটেছিল সেই 9 জনের কিছু ছবি দেখানো হয়, যারাই সেই গুহায় ঘুরতে গেছিল। কুট্টানের ওই রকম সাহসিকতার জন্য 2 বছরের মাথায় রাজ্য সরকার ওকে পুরস্কারও দিয়েছিল। এইসব দেখাতে দেখাতেই এই কাহিনী এখানেই সমাপ্ত হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল মঞ্জুমাল বয়েস মুভির গল্প, যেটা 2006 সালে ঘটে যাওয়া একটি সত্য ঘটনার ওপর নির্মিত। কাহিনী তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও অবশ্যই। আর একটি করে লাইক আর একটা করে শেয়ার করে দিও ভিডিওটাকে। চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এরকমই দারুণ দারুণ মুভির গল্প বাংলায় দেখতে।